কি করছেনটা কি? পুরো শটটা নষ্ট করে দিল। আরে শুট চলছে এখানে ইনক্রেডিবল ইন্ডিয়ার জন্য। এই রাস্তাটা হচ্ছে ডিউয়েল অ্যাভিনিউ, এর একটা ইতিহাস আছে, সেটা উনি বলবেন। ডিউয়েল মানে কন্টেস্ট ইউজিং ওয়েপন্স। আমরা অবশ্যই এখানে নিরস্ত্র। হ্যাঁ, সাইডে চলো তো। চলো। যাচ্ছে তাই। ধন্য হে কলিকাতা, ধন্য তুমি, যত কিছু নূতনের তুমি জন্মভূমি। দিশি চাল ছেড়ে দিয়ে বিলাতের চাল, নকলে বাঙালি বাবু হলো যে কাঙাল। রাতারাতি বড়লোক হইবার তরে ঘর ছেড়ে কলিকাতা গিয়ে বাস করে। কলকাতার সহজ পাঠ বদলেছে সময়ের কাঁটা মেপে। কুমোর পাড়ার গরুর গাড়ি এখন লাল সবুজ সিগন্যালে 4 চাকায় ছুটছে। সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা ছিল 3 গ্রাম। সেই 3 গ্রাম ওজন বেড়ে এখন হয়েছে তিলোত্তমা কলকাতা। বদলেছে জীবন, বদলেছে যাপন, বদলেছে অভ্যেস। দুপুরের মাছ ভাতে মিশেছে কন্টিনেন্টাল ককটেল। নলেন গুড়ের সঙ্গে এখন ক্যারামেলের মিষ্টি প্রেম। মিনমিনে চাউমিন থেকে মিশুকে মোমো, কাবাবের কাহারবা থেকে অমলেটের দাদরা। কলকাতা সবেতেই আছে। এই শহরের অলিতে গলিতে রয়েছে কত গল্প, জিভে জল আনা গল্প। রসে বসে ভালোবেসে কলকাতা সাজিয়েছে মেনু কার্ড, নতুন পুরনো 5 মিশেলে। হ্যাঁ, তো ডিউয়েল অ্যাভিনিউ নিয়ে কি যেন বলছিলে তুমি? 18th সেঞ্চুরির নামজাদা সুন্দরী ছিলেন ক্যাথরিন গ্র্যান্ড, এবং তার প্রেমে পড়েছিলেন তখনকার দিনের আরেক নামজাদা ব্যক্তি স্যার ফিলিপ ফ্রান্সিস। আরেকজনও প্রেমে পড়েছিলেন ভদ্রমহিলার, ওয়ারেন হেস্টিংস। মানে গভর্নর জেনারেল ছিলেন যিনি। ফিলিপ ফ্রান্সিসের এখন উপায় ছিল না, তিনি এক ডুয়েলে চ্যালেঞ্জ করেন ওয়ারেন হেস্টিংসকে, এবং এই রাস্তাতেই তখন সেই ডুয়েলটা হয়ে থাকে। কলকাতার অন্যতম বিখ্যাত ডুয়েল, যেখানে স্যার ফ্রান্সিস আহত হন, ব্যাক করেন নিজের দেশে ইউরোপে। তারপর সেখানে গিয়ে এবার গন্ডগোলটা হয়। তিনি ওয়ারেন হেস্টিংসের প্রচুর গন্ডগোলের খবর বলে একটা ইমপিচমেন্ট কেস করেন। আচ্ছা, সম্ভবত পৃথিবীর ইতিহাসে সেটা হচ্ছে লংগেস্ট রানিং ইমপিচমেন্ট ট্রায়াল, বহু বছর ধরে চলেছিল, প্রায় 7 বছর। বলা হয় যে শুধু চার্জগুলোই জানানো হয়েছিল 4 দিন ধরে। সেই থেকে এই ডুয়েল অ্যাভিনিউ নাম, কলকাতার অন্যতম নামজাদা ডুয়েল, এবং পেছনে যথারীতি এক সুন্দরী মহিলা। এটা হচ্ছে আলিপুর বডিগার্ড লাইন্সের একদম পাশে। হ্যাঁ, ডিউয়েল অ্যাভিনিউ এই রাস্তাটার নাম। বাই দ্য ওয়ে, আমাদের দুজনের মধ্যে ফিলিপ ফ্রান্সিস আর ওয়ারেন হেস্টিংস কে? ওটা হাইকোর্টে ডিসাইড করতে হবে। যাই, হাইকোর্টে যাওয়ার সময় নেই, চলো আমরা ফ্লুরিজে ব্রেকফাস্ট করতে করতে এটা সেরে ফেলি। বেটার আইডিয়া। এবারের ফুডকা সিজন 7-এ আমরা বসেছি কলকাতার নিজের গপ্প বলতে। তার খাবারের গপ্প, তার মানুষের গপ্প। কিন্তু মানুষের গল্প মানে কি শুধুমাত্র ভালোবাসা, নাকি যুদ্ধ? ভালোবাসার জন্য যুদ্ধও কিন্তু এই শহর দেখেছে। তা সে যাজ্ঞে, কলকাতার টাইম লাইনে পুরনো কলকাতার গল্পের পর কিন্তু আর এক মায়াবী সময় এলো। এমন এক হোটেল তৈরি হলো যার থিম হলো মিউজিক অ্যান্ড সেলিব্রেশন। আর সেখান থেকেই কিন্তু শহর কলকাতার এমন একটা জায়গার গল্প আমরা শুনব, যেখানে পুরনো কলকাতা হাত মিলিয়েছে নতুনের সঙ্গে। এই জায়গাটায় কিন্তু অদ্ভুত সব গল্প আমরা খুঁজে পাই আজও। সুইস দম্পতি জোসেফ আর ফ্রিডার প্রেম কাহিনী তখন বেশ চর্চার বিষয়। 1920 সালে তাঁরা ঠিক করেন এক টি রুম খুলবেন, তাদের পরিচিত বহুল চর্চিত খাবার সবাইকে খাওয়ানোর জন্য। আজও বহু চায় পে তুফান উঠছে সেখানে। জানলার ধারের চেয়ারে বসে বাইরের ব্যস্ত শহর কলকাতাকে দুচোখ ভরে দেখার টান কিন্তু অমোঘ। সম্ভবত ভারতবর্ষের একমাত্র কাঞ্জিভারম শাড়িতে সুসজ্জিত নাইট ক্লাব সিঙ্গা, স্বাধীন ভারতের প্রথম নাইট ক্লাব। এমন এক বার যেখানে বিফ আর পোর্ক এক টেবিলে গ্লাসের আলিঙ্গনে বুজম দোস্তরা শেয়ার করেন আজও। এমন এক পাব যেটি কলকাতার রক প্রেমীদের স্বর্গরাজ্য। এই চত্বরে গপ্পের কিন্তু শেষ নেই। আর কলকাতার পরিবর্তন নিয়েই যখন কথা হচ্ছে, সেই জায়গাটা ভুলে গেলে কি চলবে, যেখানটা আজও কলকাতার ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল হিসেবে পরিচিত। আসুন ইন্ডিয়া ট্যুরিজমের সঙ্গে ফুডকা সিজন 7-এ কলকাতার পাল্টানো চেহারাটা দেখি এই পর্বে। Cheers.
থিঙ্ক ব্রেকফাস্ট, থিঙ্ক ফ্লুরিজ। আর ফ্লুরিজের মতন আইকনিক লোকেশন আপনি কলকাতায় আর পাবেন না। পার্ক স্ট্রিটে এরকম স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড, এবং ইনক্রেডিবল ইন্ডিয়ায় আজকে ব্রেকফাস্ট সারছি অ্যাট দি ইনক্রেডিবল ফ্লুরিজ। ফুডকার সঙ্গে ভাইপো, আমার সামনে ইংলিশ ব্রেকফাস্ট, কিন্তু ফুডকার সামনে যেটা রয়েছে সেটাতে যাওয়ার আগে একটা গান গাওয়াবো তোমাকে দিয়ে। আচ্ছা, ওকে। বলো। তো ঝুমো, তো ঝুমো, তো নাচো, তো নাচো, आओ मेरे साथ नाचो गाओ, গাও। I am a disco dancer, ডিস্কো ড্যান্সার, I am a disco dancer। আই এম আ ডিস্কো ড্যান্সার। এটা কেন গাওয়ালাম? আমি কি করে জানবো? গানটা গেয়েছিলেন যিনি, তার নাম বিজয় বেনেডিক্ট, আর এটা হলো এগ বেনেডিক্ট। সরি, আমি এভাবেই ইন্ট্রোডিউস করি। মোটামুটি আইটেমগুলো অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ পপুলার, কিন্তু খাবারের সম্বন্ধে যখন ফ্যাক্টস ডিস্ট্রিবিউট করতে হয় তখন ফুডকা ইজ দ্য বস। সো প্লিজ। গল্পটা হচ্ছে এই 19 শতকের শেষের দিকে এক সাহেবের খোঁয়ারি ভাঙার জন্য এই ডিশটা তৈরি হয়েছিল। ভদ্রলোক নিউ ইয়র্কে বোধহয় আগের দিন একটু বেশি পার্টি ফার্টি হয়ে গেছিল, তো তিনি যেটা করতে গেছিলেন, পরের দিন সকালবেলা হোটেলে ঢুকে বলেছিলেন যে আমার চাই হচ্ছে একটা পাউরুটি, টোস্ট, তার ওপরে ক্রিস্প বেকন, পোচড এগ আর প্রচুর হল্যান্ডাইজ সস। এবার সেটা খেয়ে কী হয়েছিল জানা নেই, শেফ যিনি ছিলেন, শেফ চিরকি, চিরকি, চিরকি চিরকি, মানে উচ্চারণ হচ্ছে TCHIRKY, চিরকি। তিনি ভেবেছিলেন ডিশটা চলবে ভালো, খাবে ভালো। তিনি জাস্ট ওই টোস্টটাকে মাফিন দিয়ে সাবস্টিটিউট করে দেন এবং সৃষ্টি হয় এই ডিশটার, যেটা হচ্ছে এগস বেনেডিক্ট। এবং আমরা এখন যেটা টেস্ট করতে চলেছি, স্যাম্পল করতে চলেছি অলং উইথ এগ বেনেডিক্ট, সেটা হচ্ছে এই স্পেশাল ইংলিশ ব্রেকফাস্ট, যেখানে পোচড এগ রয়েছে সানি সাইড আপ, দুটো ডিমের পোচ, তার সঙ্গে টমেটো, চিকেন সসেজেস, মাশরুম, এটা হলো পোটেটো, কি যেন এটা, ফ্রাইড পোটেটো, বাংলা Fried ভাষায় potato। আলু ভাজা, বিলিতি আলু ভাজা। বিলিতি আলু ভাজা, বিলিতি আলু ভাজা না, এর একটা নাম আছে, নামটা ভুলে যাচ্ছি। হ্যাশ ব্রাউন, হ্যাশ ব্রাউন, তার সঙ্গে বেকড Baked বিনস, beans, ফ্রেশ ফ্রুট, অ্যান্ড ইউ হ্যাভ ইয়োর এগ বেনেডিক্ট, অ্যান্ড অফকোর্স আমাদের ওয়াটারমেলন জুস। কোল্ড ফ্রেশ জুস। কলকাতার সঙ্গে একটা রিচ ঐতিহ্য, একটা রিচ ট্রেডিশন কলকাতার সঙ্গে এই ফ্লুরিজের, এবং এরকম একটা ল্যান্ডমার্ক জায়গায় আজকে ইনক্রেডিবল ইন্ডিয়ার হয়ে আমরা এখানে ব্রেকফাস্ট করছি। ফ্লুরিজ নিয়ে প্রচুর গল্প রয়েছে, কিন্তু সে বিষয়ে তুমি আমি এক্সপার্ট তো নই। না, আমার একটা স্লোগান জানি, সবকা সাথ সবকা বিকাশ। এক্সিকিউটিভ শেফ বিকাশ কুমার, তার সঙ্গে একটু আড্ডা মারি। হোক। Because when you think Calcutta or when you think Kolkata, Flurys is synonymous. Yes. This is a brand which people have grown up with. And how do you associate with the legacy? Now, we've been very lucky in having an extremely loyal set of patrons, and the ones who have associated with Flurys for years. And I think the consistency in our product, in our overall positioning, and in our overall product, including the service and the food and everything else that we get, it gives a certain kind of confidence to the patrons or Yeah. to our customers to keep coming back to us and already know what they would expect and that it would not change. Coming to the food, it's had a strong British influence. Things have changed over the last 10 years. You've been at the helm of affairs regarding that. What did you perceive when you were kind of making those small changes in the entire thing? Well, like everything else, and I've been very lucky to be able to travel quite a bit and to see what's been happening in the world and in our country. And obviously there are changes where people now want their food lighter, people want their food with less calories, less sugar. We started with a jogger's breakfast where we supplemented everything that was a component of the normal English breakfast with the healthier stuff. Someone comes in from a different part of the country and takes back a ribbon as a memento. This is the legacy, this is the culture behind Flurys. Chef Vikas Kumar, thank you so much for speaking to Foodka. Incredible India, incredible Flurys. Much as your coffee is going cold with the conversation we just had, the warmth of Flurys is everlasting and it goes with the spirit of Calcutta/Kolkata. আমাদের আরো একটা গল্প রয়েছে, আর সেটা এই দুটো বস্তু নিয়ে।
মানে একটা হলো ক্রিম রোল আর আরেকটা হলো রামবল। মানে ফ্লুরিজ এলে আপনি রামবল যদি না খান, ইউ আর মিসিং আউট দি এন্টায়ার ওয়ার্ল্ড। রামবলটা এখন আমরা এইটুকুনি দেখছি, পৃথিবীর সব থেকে বড় রামবলটা কিন্তু বানানো হচ্ছিল ডেনমার্কে। কত বড় বলবো, কত বড় হতে পারে আন্দাজ? এত বড় 31 কিলো, 31 কেজিস kilos। ওয়েট ছিল সেটা। 31 কিলোস। ডকুমেন্টেড পৃথিবীর সব থেকে বড় রামবল। তার থেকে কিন্তু ইন্টারেস্টিং গল্প হচ্ছে এই ক্রিম রোলটার। এক পেন্টার ছিলেন ক্লদ লরেন, সপ্তদশ শতকের শেষের দিক। ভদ্রলোক আঁকতেন ভালো, খুব নাম ছিল, রান্না করতে একটুও ভালোবাসতেন না। পাফ পেস্ট্রি বলে একটা জিনিস হয়, যেটা খোলটা ওই লেয়ার্ড পেস্ট্রি ফেস্ট্রি, অনেকে বলে বাকলাভার মধ্যপ্রাচ্য থেকে এসেছিল, অনেকে বলে ব্রিটিশরা তাকে আগেই খেতেন। কী করতেন অন্য কথা, কিন্তু ভদ্রলোক রান্না করতে গিয়ে না একটু ছড়িয়ে ফেলেছিলেন। মানে মাখনটা যখন দেওয়া তখন দেননি, লেয়ার ফেয়ারগুলো হয়নি, খোলটা শক্ত হয়ে গেছিল। বলা হয়, রূপকথা বলে, সেখান থেকে কিন্তু আজকের এই ক্রিম রোলের জন্ম। এবার ক্রিম রোলটা না ভীষণ রকম একটা ব্রিটিশ খাবার। মানে পুরোনো আমলে আমরা মনে পড়ে ওই স্কুলে নিয়ে যেতাম ক্রিম রোল ফিম রোলগুলো, ওটাকে ক্রিম রোল, ক্রিম হর্ন, ওই টাইপের একটা কিছু বলা হতো। ফ্লোরিডা অবশ্য সেটা অনেক অন্য রকমভাবে, অন্য চেহারায় ডিআইওয়াই ক্রিম রোল এইসব জিনিসপত্র হচ্ছে, ভেতরে চকলেটের স্টাফিং গেছে, নতুন রকমভাবে এসছে। ইংলিশ ব্রেকফাস্ট, তার সঙ্গে আমেরিকান ব্রেকফাস্ট, স্প্যানিশ ব্রেকফাস্ট, সব ধরনের ভ্যারাইটিস রয়েছে এখানে। প্লাস এখানে যিনি প্রথমবার খেতে আসবেন, মানে এতদিনেও যদি না এসে থাকেন, তাহলে তার জন্য ফুডকার রেকমেন্ডেশন এবং পকেট পেঞ্চ। আমাদের রেকমেন্ডেশন হচ্ছে অবশ্যই ফুল ইংলিশ ব্রেকফাস্ট, যেটা একজনের কিন্তু ফুল মিলের পক্ষে যথেষ্ট। এগ বেনেডিক্ট আমরা যেটা খাচ্ছি, ক্রিম রোল, হ্যাভ ইট উইথ ইয়োর চয়েস, রেগুলার ক্রিম, চকলেট ক্রিম, হোয়াট এভার, রামবল, আর বাকি দেখে দেখে যেটা ভালো লাগে সেটা খেলেই হলো। চা বা কফির মধ্যে ভিয়েনিস কফি আমার খুব পছন্দের, সেটা সাজেস্ট করব। পকেট পিঞ্চ দুজনে এরম একটা অ্যাম্বিয়েন্সে খেতে মোটামুটি 1000 খানেক। হ্যাঁ, মানে এখানে যখন আপনি আপনার পছন্দসই আইটেমস চুজ করবেন, একটু কেয়ারফুলি করবেন, কারণ যে কোনো একটা আইটেম খেয়েই আপনার কিন্তু পেট সাংঘাতিক ভরে যেতে পারে। ইটস দ্যাট ফিলিং, এবং হেলদি তো বটেই। এখানে সব রকমের চয়েসেস পাবেন, অ্যান্ড ইউল বি স্পয়েলড ফর চয়েস অ্যাট দি ইনক্রেডিবল ফ্লুরিজ, অ্যান্ড উই আর শুটিং ফর ইনক্রেডিবল ইন্ডিয়া। So when we look at Taj Bengal, it began, the hotel started 31 years ago, way back in 1989, and it was looking to fulfill the hopes and the aspirations which it perceived of Calcutta, which was the capital of the East, still is the capital of the East, and is a gateway to Eastern India. Sensing the requirements of the future needs of the city, the hotel was built, and at that time when it opened, with its multifarious offerings both in terms of rooms and in terms of the restaurants and the other facilities, it was looking to a new, vibrant, emerging aspiration of the people of the city. So the Taj Bengal, in fact, IHCL, Taj as a whole, has always believed in relationships. And this is a people-to-people connect that we establish and we nurture over the years. We have several examples of not only the first generation getting married with us, but even their children coming and getting married in our banquet halls. Our guests coming in for generations, for decades, coming back to us time and again, and have stood the test of time. And we are the preferred venue and option whenever there are these special moments that people wish to celebrate in their lives. আমাদের ঠিক পেছনে কি রয়েছে সেটা নিশ্চয়ই বলে দিতে হয় না। ইফ ইউ লাভ ইন্ডিয়া, ইফ ইউ লাভ দ্য সিটি অফ কলকাতা, তাহলে সেই পরিচয়টা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এই পরিচয়টা ডেফিনেটলি দেব যে আজ ফুডকা আর ভাইপোর সঙ্গে স্পেশাল গেস্ট রয়েছেন,
Deputy Director General and Regional Director East, Ministry of Tourism, Government of India, Shagnik Chaudhary. Shagnik, welcome to Foodka. Thank you so much. We can shake hands on this because it's such a pleasure যে আমরা associated হয়েছি with the Ministry of Tourism in a certain way. মিনিস্ট্রির একটা ভিশন রয়েছে, সেটা যদি ফুডকার ভিউয়ারদের সঙ্গে একটু শেয়ার করেন। মিনিস্ট্রি অফ ট্যুরিজমের ভিশন অবশ্যই রয়েছে, তবে ভিশনটাকে আমি শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম ভিশন হিসেবে বলবো। আসুন একটা লং ওয়াক নিয়ে নিই। হ্যাঁ, শর্ট টার্ম ভিশন হিসেবে আমরা ডোমেস্টিক ট্যুরিজমের ওপর খুব কনসেন্ট্রেট করছি ইন দ্য মিড প্যান্ডেমিক, পোস্ট প্যান্ডেমিক সিনারিও। 2021 has already been declared as the year of domestic tourism. Right. এবং আমরা সবাই জানি যে অনারেবল প্রাইম মিনিস্টার গত বছর from the ramparts of Red Fort on the occasion of Independence Day has urged all citizens of India to travel to at least 15 destinations, Indian destinations in a span of 3 years by 2022. Keeping this as our backdrop, we have launched a scheme called the Dekho Apna Desh scheme, where we are providing information, we are sensitizing, educating our potential tourists with regard to destinations, products and services that India has to offer to them. India stays inside. Post-COVID scenario, this has become very important from the international perspective. Amra Indians urge korchi, jotodin na it is safe to travel outside, প্লিজ স্টে ইনসাইড। মানে দেশটাকেই ভালো করে দেখা হয়ে উঠলো না অনেকেই, অ্যাকচুয়ালি আমাদের অনেক জায়গায় ঘোরা হয়নি এখনো, আর আমাদের গোটা দেশটা এত সুন্দর যে এরকম বহু জায়গা রয়েছে যার লিস্ট করে শেষ হবে না। রবীন্দ্রনাথ বলে গেছিলেন না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একদম ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, সেই ব্যাপার। আর মিডিয়াম টার্মে আপনাকে বলি যে মিডিয়াম টার্মে ইন্ডিয়া aims to bring at least 10% of the global tourist traffic to India. Oh, great. So right now we are well on our path. We have crossed 1%, 2%. We are progressing steadily. So let's say in a span of 5 to 7 years, we aim to bridge that gap, and 10% of global tourist traffic should travel to India. Long term, of course, needless to say, India has to be the top global destination for the tourist, global tourist. So vision bolte ei for the Ministry of Tourism. একটা কথা বলুন মিস্টার চৌধুরী, এই মিনিস্ট্রি, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ কলকাতা অ্যাজ আ ডেস্টিনেশন? Not only the Ministry of Tourism, but the whole world looks at Kolkata as not only perhaps a destination, but a melting pot, a confluence of so many cultures. Over its history of the last 350 odd years, Kolkata has witnessed the arrival and departure of the British, the Portuguese, the French, the Danish, the Armenians, the Jews. So it's truly a melting pot of international culture, and all these cultures, when they have been cooked in this melting pot, it has emanated today, emerged as something that is unique, something that we call perhaps the Kolkata culture or the Calcutta culture. Not only people from overseas, but also from within our country. If we look at the history of the city, the Marwadis, people from Bihar, the people from the southern part of the country, we have a huge Tamil presence over here. We have people Malayali presence is humongous. Absolutely, and people from all parts, all nooks and corners of the country have come here. And Kolkata is truly a megapolis, a very, very cosmopolitan city in that sense. Apart from this, Kolkata, it is perhaps a little lesser known, but Kolkata is also very, very important from the Buddhist, the revival of Buddhism perspective. Kolkata has seen the revival of Buddhism by the Venerable Anagarika Dharmapala, who was the founder of the Mahabodhi Society. And this has happened some 100 years back, and that has taken Buddhism to a different level altogether. Not many Indian museum দেখি প্রচুর relics রয়েছে। Indian museum maximum number of Buddhist relics রয়েছে. In fact, a part of the body of the Lord is there, and people from Buddhist devotees from all parts of the world visit Kolkata for that. এছাড়াও আমরা যদি দেখি তাহলে
you know, the architecture of the city, the Jewish synagogue, the Armenian church, ব্রিটিশ আর্কিটেকচারের তো একটা নিদর্শন আমাদের সামনেই রয়েছে, আমরা সেটা আমরা দেখতে এক্স্যাক্টলি অ্যান্ড দ্য কালচার্স, যেরকম চাইনিজ কালীবাড়ি যেখানে নুডলস সার্ভ করা হয় অ্যাজ প্রসাদ, এই ব্যাপারগুলো তো ইউনিক, এগুলো তো আর কোথাও দেখতে পাওয়া যায় না। সো কনফ্লুয়েন্স অফ কালচার, ডেস্টিনেশন বা অ্যান এক্সপিরিয়েন্স ইন ইটসেলফ, পিপল ফ্রম অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড উড কাম হিয়ার টু এক্সপিরিয়েন্স দিস। অ্যান্ড ওয়াইল উই ডিসকাস দ্য কালচারাল অ্যাসপেক্ট অফ ক্যালকাটা, দুপুর হয়ে এসছে, এখন সব থেকে দরকারি কালচার হচ্ছে কালিনারি কালচার। অ্যাবসলিউটলি। তো আমরা এখানে এসেছিলাম ব্রেকফাস্ট করে, আমরা ফ্লুরিজে ভরপেট ব্রেকফাস্ট করেছিলাম, তারপর ভেবেছিলাম বোধহয় আমাদের খিদে ফিদে খুব একটা কিছু পাবে না, কিন্তু এত অ্যাপেটাইজিং গল্প হচ্ছে এই মুহূর্তে শাগনিক চৌধুরীর সঙ্গে যে উই হ্যাভ টু ইনভাইট ইউ ফর লাঞ্চ। সো কাছেই পার্ক স্ট্রিট, কোথায় খাবেন বলুন? লেটস গো টু অ্যান আইকনিক প্লেস, মোক্যাম্বো। মোক্যাম্বো ইট ইজ। কলকাতা শহরে আমার ধারণা এতগুলো জায়গা রয়েছে যেগুলো মানে হেরিটেজ এবং কন্টেম্পোরারি দুটোকেই কম্বাইন করে। শাগনিক, আমার মনে হয় যদি একটা গোটা বছর বের করা হয়, একটা গোটা বছর অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে চোখের সামনে দিয়ে, কিন্তু আমাদের খাওয়া শেষ হবে না। ফর ইনস্টেন্স, আজকে যে মোক্যাম্বোতে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, লাঞ্চ করতে এসেছি, প্লিজ ফিশ ম্যানিওর, দিস ইজ ডেভিলড ক্র্যাব, ওখানে ফুডকা শুরু করে দিয়েছে প্রন ককটেল, অ্যান্ড দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ডিশ, এঞ্জেল অন হর্সব্যাক। ভেরি গুড। নাও শাগনিক হ্যাজ বিন অ্যান এঞ্জেল, আমাদের উনি গাইড করছেন। আমরা ভিশন নিয়ে একটু আগে কথা বলছিলাম যে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের ভিশনটা কি, এই যে ক্যালকাটা টু কলকাতা, এই যে জার্নিটা, এই বিষয়ে হোয়াট ডু ইউ থিঙ্ক? Calcutta to Kolkata has been a metamorphosis over a period of what, 350 years. Yeah. কিন্তু আমরা এখন একটা ক্যাম্পেইন রান করছি, যেটার কথা আমি আগেও বলছিলাম আপনাকে, যেটার নাম হচ্ছে দেখো আপনা দেশ। অ্যাজ আ ক্যালকাটান, কলকাতার শহরবাসী হিসেবে আমরা নিজেদের শহরটাকে কতটা চিনি, কতটা ঘুরেছি, কতটা দেখেছি, কতটা এক্সপিরিয়েন্স করেছি, কখনো কখনো থমকে দাঁড়িয়ে এই প্রশ্নটা নিজেকে করতে ইচ্ছে করে যে আজকে যে আমি মোক্যাম্বোতে এসেছি, এর আগে আমি কতবার মোক্যাম্বোতে এসেছি, মোক্যাম্বোর নাম হয়তো ছোটোবেলার থেকে শুনে আসছি, কিন্তু মোক্যাম্বোর স্পেশালিটি কি, হোয়াট ইজ মোক্যাম্বো নোন ফর, মোক্যাম্বো কী ছিল, আজ কি হয়েছে, দিস ট্রান্সফরমেশন ওভার দ্য ইয়ার্স। ইনফ্যাক্ট আমরা যে রাস্তার উপরে রয়েছি ফুটকার, দিস ইজ বেসিক্যালি দ্য ম্যানহাটন অফ দি ইস্ট, কলকাতার এই পার্ক স্ট্রিট। এবং পার্ক স্ট্রিট বলতে আমরা যা যা বুঝি কালিনারি দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, ইটস আ প্যারাডাইস। মোক্যাম্বো সম্পর্কে ফুটকা যা বলবে। মোক্যাম্বো না খুব মজার জায়গা। আজকে আমরা যেরকম মোক্যাম্বোটাকে দেখছি যে একটা ফাইন ডাইনিং প্লেস, যেখানে ক্যালকাটা স্টাইলড ব্রিটিশ খাবার পাওয়া যাচ্ছে বা ইউরোপিয়ান খাবার পাওয়া যাচ্ছে, যেটা হয়তো খুব টিপিক্যালি ব্রিটিশ নয়, টিপিক্যালি ফ্রেঞ্চ নয়, যার মধ্যে একটা কলকাতার নিজস্ব গন্ধ, নিজস্ব এজেন্স, একটা নিজস্ব আইডেন্টিটি লুকিয়ে গেছে, সেইটা কিন্তু মোক্যাম্বে সার্ভ করা হচ্ছে। হয়তো বলা যেতে পারে, আবার কথিত আছে, এটা নাকি স্বাধীন ভারতের প্রথম নাইট ক্লাব ছিল। একজন জার্মান আর্কিটেক্ট, ইটালিয়ান পিয়ানিস্ট এবং একজন ফ্রেঞ্চ মহিলা সিঙ্গার, যিনি হয়তো জায়গাটিকে পপুলার করেছিলেন। মোক্যাম্বোর কথা যদি বলতে হয়, আরও দুটো রেস্টুরেন্টের গল্প কিন্তু আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। একটা হচ্ছে স্কাই রুম, যেটা আমি বড়ো বয়সে দেখিনি, রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছিলো, ছোটোবেলায় মনে আছে বাবার সঙ্গে কয়েকবার এসেছিলাম। সেটা ছিল সম্ভবত কলকাতার তখনকার বা অনেকের স্মৃতিতে এখনকারও সেরা ফাইন ডাইনিং কন্টিনেন্টাল রেস্টুরেন্ট। রুপোর কাটলারি ক্রকারি দেওয়া হতো, ছাদটা আমার খুব ইন্টারেস্টিংলি মনে আছে, তখন ওই তারা মতো একটা ছিল, এবং সেখানে খাওয়াটা না একটা মানে সেলিব্রেশন টাইপের ছিল। ডেজার্টের একটা পুরো ডেজার্ট ট্রলি আসতো, যেখান থেকে ডেজার্ট ফেরতগুলো বাঁচা হতো। দ্বিতীয় যে জায়গাটা ছিল সেটা হচ্ছে ব্লু ফক্স, সেটাও তখনকার দিনে খুব মজার জায়গা ছিল। ব্লু ফক্স, স্কাইরুম, মোক্যাম্বো, তিনটে ছিল একটা বলা যায় ইন্ডো কন্টিনেন্টাল খাবারের গোল্ডেন ট্রায়াঙ্গল। এখনও আছে, পিটার ক্যাট আছে, বারবিকিউ আছে, যেগুলো হচ্ছে অন্য সেরা জয়েন্টস। তার সঙ্গে কিন্তু এই জায়গাটাও আছে। আসলে দেখবেন কলকাতাটা যেভাবে ইভলভ করেছে, অনেক আইকনিক জায়গা এখন আর নেই, মানে আমরা মিস করি। ফিরপোজ ইজ অ্যান এক্সাম্পল, ঠিক, ফিরপোজ আজকে আর নেই। আর আরেকভাবে দেখতে গেলে আজকে কলকাতার বুকে আমরা যেরকম বেঙ্গলি কুইজিনের এত রেস্টুরেন্টস দেখছি, এইটা কি আজ থেকে 20 বছর আগেও চিন্তা করা যেত যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে বেঙ্গলি কুইজিনের রেস্টুরেন্ট এবং তার বাইরে লোকে লাইন করে দাঁড়িয়ে আছে টেবিল পাওয়ার জন্য? ইট ইজ রিয়েলি বিন আ জার্নি। আই মিন
কলকাতায় এসে লোকে বেঙ্গলি কুইজিন খাচ্ছে এবং কলকাতার শহরবাসী বাঙালি বেরিয়ে বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টে খাচ্ছে। দিস হ্যাজ বিন দ্য কামিং অফ এজ অফ দিস সিটি। মানে বেঙ্গলি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট যেখানে একটা প্রিমিয়াম অ্যাম্বিয়েন্সে ওই বাড়ির খাবারগুলো, হারিয়ে যাওয়া খাবারগুলো খাওয়া হচ্ছে, যেগুলো হয়তো আজকে তাড়াহুড়োর দিনে সবসময় বাড়িতে রান্না করা খাওয়া সম্ভব হয় না, সেটা বেশ একটা দেখার মতো জিনিস। আদতে সাহেব পাড়া বলে পরিচিত এবং বিখ্যাত এই পার্ক স্ট্রিটের প্রত্যেক ভ্যারাইটির খাবার আপনি পাবেন, এমনকি স্ট্রিট ফুড। আমরা এর আগেও ফুডকাতে এখানে রোলস শ্যুট করেছি, আমরা আশপাশে বিরিয়ানির দোকান শ্যুট করেছি। সো ফর এভরি পকেট, ফর এভরি প্যালেট আপনার জন্য খাবার সার্ভ করতে পারে এমন একটা শহর, তার নাম কলকাতা বা ক্যালকাটা, আপনি যেভাবেই বলুন না কেন। বাই দ্য ওয়ে, যারা এখানে আসবেন খাওয়া দাওয়া করতে মোক্যাম্বোতে, তাদের জন্য কীরকম খরচাপাতি হতে পারে? দুজনের খরচাপাতি একটা ফুল কোর্স ডিনার খেতে গেলে উইদাউট দ্য অ্যালকোহল আর এনিথিং দুজনের রাফলি 1000 টাকার আশেপাশে খরচা, বা ডিপেন্ড করছে, কেউ যদি পুরোটাই প্রণের ওপর খান তো একটু বেশি পড়বে, তবে দুজনে 1000-এর মধ্যে কিন্তু হয়ে যাওয়া উচিত। আর আমার পছন্দের কয়েকটা ডিশ বলি, আপনাদের পছন্দ আলাদাও হতে পারে। অবশ্যই প্রন ককটেল, তার সঙ্গে এখানে ভেটকি মিউনিয়ের বা ফিশ ডায়না, চিকেন আলা কিয়েভ এখানে বেশ ভালো হয়, যেখানে কাটলেই সাট করে মাখনটা বেরিয়ে আসে। ডেজার্টে কিন্তু ডেফিনেটলি বেকড আলাস্কা, আমরা সেটা একটু শেষ হলেই তারপরেই খাবো। শাগনিকের সঙ্গে আজকে লাঞ্চ করতে করতে আরও একবার যে পয়েন্টটার উপর এমফাসাইজ করা, সেটা হচ্ছে ইটস অ্যান ইনক্রেডিবল কান্ট্রি, ইনক্রেডিবল ইন্ডিয়া, তার ইনক্রেডিবল একটা স্টেট যার নাম ওয়েস্ট বেঙ্গল, এবং সেখানে একটি ইনক্রেডিবল শহর যার নাম কলকাতা। এই কলকাতা বহু মানুষকে জীবন দিয়েছে, জীবিকা দিয়েছে, এবং যে রাস্তায়, যে পথে এই মোক্যাম্বো, সেই রাস্তায় যেমন কারুর পকেট পেঞ্চ হতে পারে, দুজনের খাওয়া দাওয়া হতে পারে 1000 টাকায়, এই একই রাস্তায় সহাবস্থান করছে এমন কিছু জয়েন্ট যেখানে দুজনে 100 টাকাতেও খাওয়া দাওয়া করতে পারেন। সো ইট সুটস এভরি প্যালেট, এভরি পকেট, অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ কলকাতা। কোনো মানুষ বেতালা হন, বেসুরো হন, যাই হন না কেন, একটি পার্টিকুলার টিউন আপামর বাঙালি জানে, আর সেটা হলো লা 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 লা। মানে এটা আপনি মিস করতে পারবেন না। এই টিউন যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনি পাক্কা বাঙালি। আর তার সঙ্গে সঙ্গে আপনি ভালোবাসেন এই জায়গাটিকে, যার নাম ইন্ডিয়ান কফি হাউস। সো আমরা যেখানে বসে রয়েছি সেই জায়গাটা বেসিক্যালি ইজ আ কনফ্লুয়েন্স সেন্টার। মানে এটাকে যদি আপনি মিটিং রুম বলেন তো মিটিং রুম, কনফারেন্স হল বলেন তো কনফারেন্স হল। এখানে কত কিছু নিয়ে আলোচনা হচ্ছে, কেউ নতুন বই লিখছে, কেউ নতুন কবিতা বানাচ্ছে, কেউ কবিতা লিখতে পারছে না বলে এখানে বসে ভাবছে, কেউ প্রেম করছে, কেউ প্রেমে আঘাত পেয়েছে বলে এখানে এসে নিজেকে ফ্রেম করছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এমন একটা জায়গা যেখানে এক টেবিলে 4 বেকার বন্ধু মিলে আড্ডা মারতে পারে, পাশের টেবিলে 4 বিখ্যাত সাহিত্যিক। কেউ কারোর বিষয়ে নাক গলায় না, কারণ এটা এখানকার ধর্ম নয়। কফি হাউসের ইতিহাসে আমি যাচ্ছি না, কারণ সেটা গুগলে বহুবার বহু জায়গায় এসছে, বহু লিটারারি ম্যাগাজিনে এসছে। রাতে যেটা বলবো, কলকাতায় যে বইপাড়া, যেটা সম্ভবত এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট বুক শপ বা বুক স্টোর, তার কাছে লিটল ম্যাগাজিন মুভমেন্ট বেশিরভাগ আজও এখান থেকেই শুরু হয়। প্রচুর লিটল ম্যাগাজিন এখান থেকে বেরোয়। হাংরি জেনারেশন লিটারেরি মুভমেন্ট এখান থেকে শুরু হয়েছিল। সত্যজিৎ রায়, অপর্ণা সেন, মৃণাল সেন, ঋত্বিক ঘটক খুব রেগুলারলি আসতেন। এখনকার যারা, যেরকম ভাইপো বলল, যে যারা সদ্য শুরু করেছেন বা যাদের ভাবনা চিন্তার খোরাক রাখবে, তারা এখানে আসে। খাবার দাবার নিয়ে বলতে গেলে আমার প্রথম পছন্দ এখানকার চিকেন স্যান্ডউইচ, যেটা নর্মালি অন্য জায়গার মতো ওই ভীষণ রকম মেয়নিজ, চিজ, স্যালাড, লেটুস এইসবের প্রাবল্য নেই। নন গ্রিলড ব্রেড, তার মাঝখানে মাখন, চিকেন, গোলমরিচ, দ্যাটস ইট। পকেট পিঞ্চ খুবই সামান্য, ওই কফি বোধহয় কত 30-40 টাকা, আর স্যান্ডউইচ 70-72 টাকা। এই বাকি আপনাদের কফি হাউসের গল্প, কফি হাউসে এসছেন কি না, সেইগুলো নিচের কমেন্ট বক্সে বরঞ্চ কমেন্ট করে জানান। ইন্টারেস্টিং গল্প থাকলে জানান, সেইগুলোকে শুনুন। অ্যান্ড অফকোর্স লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু দ্য ফুডকাস্ট চ্যানেল অন ইউটিউব, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন
to get latest updates on Foodka.